কে আমরা ভিডিওতে দেখব যে লাস্ট 15 ইয়ার্সে কতবার ক্র্যাশ হয়েছে এবং সেই ক্র্যাশের নেচার কি ছিল। আজকে আমরা ক্র্যাশ নিয়ে আলোচনা করছি এই কারণেই, কারণ ওয়ার্ল্ড ইকোনমিতে এই মুহূর্তে চর্চায় আছে যে ক্র্যাশ কি হতে চলেছে। তো সেই সেন্টিমেন্ট বিচার করার জন্যই আমরা লাস্ট 15 বছরে কতবার ক্র্যাশ হয়েছে এবং সেটাতে কত পার্সেন্ট পর্যন্ত কারেকশন হয়েছে এবং সেই সময় আমাদের কি স্টেপ নেওয়া উচিত ছিল সেইটা সম্পর্কে আমরা আজকে দেখব। প্রথমে একটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ক্র্যাশ কিন্তু আমাদের ডোমেস্টিক কারণে, মানে শুধুমাত্র ইন্ডিয়ার কারণে কোনোভাবেই সম্ভব নয়। ক্র্যাশ সবসময় আমরা ওয়ার্ল্ড কারণ ছাড়া ক্র্যাশ সম্ভব নয়। সে 2008 এর ক্র্যাশ থেকে শুরু করে লাস্ট এখন পর্যন্ত যতগুলো ক্র্যাশ হয়েছে সেগুলো কিন্তু সমস্তই গ্লোবাল কারণে, ডোমেস্টিক কারণে শুধুমাত্র ক্র্যাশ কোনো সময়ই হয় না। তো সেই জন্যই এই সময় কি সিচুয়েশনটা চলছে, কেন আমরা ক্র্যাশ অ্যানালাইসিস করতেছি, তার 1 নম্বর কারণ প্রথমেই চলছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে হলো আমেরিকা ভেনেজুয়েলা, আমেরিকা ইরান, ইসরায়েল ইরান, এখন আমেরিকা চলছে গ্রিনল্যান্ড দখল করতে। ভেনেজুয়েলা অলরেডি দখল করে নিয়েছে। গ্রিনল্যান্ড দখল করতে গিয়ে সমস্যা কি হয়েছে না, সে নেটোর সঙ্গে জড়িয়ে পড়েছে যুদ্ধে এক প্রকার। তো নেটোর সঙ্গে জড়ানোতেই সব থেকে বড় ক্র্যাশের সম্ভাবনা এখানেই, কারণ আমেরিকার যে 38 ট্রিলিয়ন ডেট, তার যে গোল্ড বন্ডগুলো ম্যাক্সিমাম আছে ওই ইউরোপের কাছে। মানে ইউরোপ যদি তার গোল্ড বন্ড ফেরত দিয়ে তার গোল্ড ফেরত চায় তখনই ক্র্যাশ হওয়ার সব থেকে বড় সম্ভাবনা। সেই জন্য আমরা এখন ক্র্যাশ অ্যানালাইসিস করতে চলেছি। চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো এই স্ক্রিনে আপনারা দেখছেন যে যতগুলো আমি এখানে মার্ক করে রেখেছি অলরেডি, এটা হচ্ছে 2008 এর ক্র্যাশ। এই যে দেখছেন ডিসেম্বর 2008, ক্র্যাশটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো এই 2008 এর ক্র্যাশটা এখনো পর্যন্ত সব থেকে বড় ক্র্যাশ। তারপরে এসছিল 2011 এর সময়ের ক্র্যাশ। তারপরে এসছে, তাহলে সালগুলো মনে রাখবেন। 2008টা যেহেতু আমাদের 15 বছরের রেঞ্জে পড়ছে না, সেই জন্য এটা আমরা অ্যাভয়েড করবো, কারণ এটা অনেক বড় ক্র্যাশ ছিল, সেটা আমরা অ্যাভয়েড করছি, এখন অ্যাভয়েড করছি আমরা আলোচনা থেকে। তারপরে 2011, এই যে 3 অক্টোবর 2011, এই সময় একটা বড় ক্র্যাশ এসেছিল। তারপরে এসেছিল 2015 থেকে 16, 15-16 ক্র্যাশ। তারপরে হচ্ছে কোভিড ক্র্যাশ 2020, তাহলে সালগুলো মনে রাখুন 11, 15, 20, তারপরে এখানে আছে 22তে, আর লাস্ট এসেছিল 2024, যেটা এখনো পর্যন্ত চলছে। মানে এখনো পর্যন্ত চলছে এই কারণেই বললাম, যেহেতু তার আগের হাইকে আমরা এখনো ব্রেক করে সাস্টেন করতে পারিনি, সেই জন্য আমরা বললাম যে এখনো পর্যন্ত ওই ক্র্যাশটা চলছে। তো এটা এখন আমরা একটা পিপিটি প্রেজেন্টেশনের সাহায্যে দেখব যে আমরা ক্র্যাশ তখনই ধরেছি কারণ এটা ছাড়াও একটা ক্র্যাশ ছিল অলরেডি, যেটা আমরা দেখে নিই যে ওই 2019-এ একটা প্রায় নিয়ার অ্যাবাউট 10 থেকে 13-14% পর্যন্ত কারেকশন হয়েছিল। সেটা আমরা এখানে ধরিনি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অংশটা, এটা আমি ধরিনি, যেহেতু এটা ডোমেস্টিক কারণে ছিল এবং 13% মতো কারেকশন হয়েছিল, সেই জন্য এটাকে ধরিনি। সেই জন্য আমি ধরেছি যে মান্থলি ডাউনফল 7.5% হলেই সেটাকে আমরা ক্র্যাশ ধরেছি। তো নেক্সট স্লাইডে আসা যাক। এখানে কি হয়েছে, 5টা টোটাল ফল হয়েছিল, 5টা মাস পাওয়া গেছে 15 বছরে, যেই এক মাসে 7.5%-এর বেশি ফল হয়েছে। তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা ছিল মার্চ 2020-তে কোভিড এর ফল। টোটাল কতগুলো মাস আমরা ক্যালকুলেশন করেছি, 120টা মাস। আর তারপরে এটাতে লাস্ট 15 বছরে আমরা অ্যাবসলিউট নিফটির যদি অ্যাবসলিউট রিটার্ন ধরি, প্রায় 420% আমরা অ্যাবসলিউট রিটার্ন পেয়েছি, কিন্তু এতগুলো ক্র্যাশের পরেও, মানে 4 গুণ হয়েছে। লাস্ট 15 বছরে নিফটিতে কোনো যে কেউ যদি নিফটি ইটিএফ এ টাকা রাখতো তাহলে তার টাকা 4 গুণ হতোই 15 বছর। 5টা মাসের ক্র্যাশ হয়ে গেছিল। অক্টোবর যে মাসগুলোকে আপনাদেরকে বলেছিলাম মনে রাখার জন্য, অক্টোবর 2011, জুলাই 2015, মার্চ 2020, এপ্রিল 2022, ডিসেম্বর 2024, এটা আপনাদেরকে বলেছিলাম যে এই ক্র্যাশগুলো হয়েছিল। তার মানে 11 রাউন্ড, 15 রাউন্ড, 20 রাউন্ড। তো 2011 কেস, 2011 এখানে কি হয়েছিল, গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য ক্র্যাশ হয়েছিল। নিফটি 6401 থেকে 4600 পর্যন্ত নেমে গিয়েছিল। একটা কোয়ার্টারে 27.5%-এর উপরে ডাউন হয়েছিল। তো এক মাসে মান্থলি ড্রপ 23.5% হয়েছিল। কিসের জন্য হয়েছিল, ইউএস এর ডেট সেলিং, এসএনপি ডাউনগ্রেড হয়েছিল, এগুলোর কারণে।
3 মাস ধরে পরপর লস হয়েছিল এবং 18 মাস লেগেছিল এই ক্র্যাশটা থেকে রিকভারি করতে। 2015 ক্র্যাশে কি হয়েছিল? 2015 ক্র্যাশে আপনারা দেখতেই পাচ্ছেন 8,432 থেকে 7,568 পর্যন্ত নেমে এসেছিল, প্রায় 10% উপরে পিক থেকে ডাউন হয়েছিল এই মাসটাতে, জুলাই মাসেই শুধুমাত্র। মান্থলি ড্রপ 9.5%। এটা ছিল কোভিডের আগে সব থেকে বড় ফল ছিল যদি পুরো কোয়ার্টার ধরা হয়। এটা শুধু এক মাসের অ্যানালাইসিস বলেছে, যদি পুরো কোয়ার্টার ধরা হয় তাহলে কোভিডের আগে সব থেকে বড় ক্র্যাশ ছিল এটা। মান্থলি ক্র্যাশ যেটাকে বলা হচ্ছে, মান্থলি ড্রপ সব থেকে বড় এটাই ছিল এক মাসের মধ্যে, মানে খুব কুইক শার্প ডাউন করেছিল। কি কারণে হয়েছিল? চায়নার যে উইহান তার ডিভ্যালুয়েশন হয়েছিল এবং গ্লোবাল গ্রোথ ফেয়ার্স, এই দুটো কারণে মূলত হয়েছিল। তার মানে দেখতেই পাচ্ছেন গ্লোবাল কারণ ছাড়া কিন্তু ক্র্যাশ হয় না। এফআইআই প্রচুর সেলিং করেছিল, এফআইআই 8,000 কোটি, তখনকার দিনে 8,000 কোটি সেলিং হলে বড় বিশাল বড় সেলিং হয়ে যায়। এখন 8,000 কোটি পার ডে সেলিং করছে এফআইআই। রিকভারি করতে লেগেছিল প্রায় 6 মাস। তারপরে এলো 2020 কোভিড ক্র্যাশ, এক মাসে ড্রপ হয়েছিল 27.5%। 12,000 থেকে 17,500 এসেছিল নিফটি। চারটা ট্রেডিং ডেতেই 37% ডাউন হয়েছিল। কি কারণে হয়েছিল? ন্যাশনাল লকডাউন, গ্লোবাল রিসেশন, ক্রুড কোলাপস, প্যানিক সেলিং, এগুলোর কারণে এই ক্র্যাশটা হয়েছিল। মার্কেট ক্যাপ লস হয়েছিল টোটাল 13.95 লাখ কোটি। রিকভারি করতে খুব কুইক রিকভারি করেছিল। এই একটা ক্র্যাশ যেটা যত তাড়াতাড়ি ডাউন হয়েছিল ঠিক তত তাড়াতাড়ি উপরে উঠেছে, মানে একদম ভি শেপ কারেকশন হয়েছিল। এপ্রিলের মধ্যেই 31% কারেকশন হয়ে গিয়েছিল এবং 2021 সালের মধ্যে 140%, মানে তারপরে যে ফল সেটা হচ্ছে এপ্রিল 2022 ইউক্রেন ওয়ারের জন্য যে ক্র্যাশটা হয়েছিল, নিফটি 17,600 থেকে 15,760, মানে 10.5% এক মাসে ডাউন হয়েছিল এই এপ্রিল 2022। মান্থলি ড্রপ 10.5%। করোনার পরে এটা সব থেকে বড় এক মাসের পতন হয়েছিল। কি কি কারণ? ইউক্রেনের যুদ্ধ, অয়েল স্পাইক এবং ইউএস ফেডের অ্যাগ্রেসিভ হাইকিং এর জন্য। গ্লোবাল ইম্প্যাক্ট কি হয়েছিল? এনার্জি ক্রাইসিস হয়েছিল, ইনফ্লেশন হয়েছিল, রিসেশন হয়েছিল, আর এটাকে কারেকশনটাকে রিকভারি করতে আপনার 8 মাস মতো সময় লেগেছিল। তারপরে হচ্ছে 2024 ডিসেম্বর 2024 যেখান থেকে ক্র্যাশটা শুরু হয়েছিল। তো সেই ক্র্যাশটা শুরু হয়েছিল সেপ্টেম্বর 27, 2024। 26,277 ছিল সেই সময়ের অল টাইম হাই। সেই অল টাইম হাই থেকে এক মাসে ডিসেম্বর মাসেই ফল করেছিল প্রায় 7.5%-এর উপরে, 7.8% মাত্র। টোটাল কারেকশন হয়েছিল 16%। 15 মানে পুরো মাসে টোটাল কারেকশন 60% হয়েছিল। 5 মাস পর পর ডাউন হয়েছিল। কি কারণে ট্রিগার হয়েছিল? ইলেকশন সারপ্রাইজ, 200 ভার্সেস 400 সিট, মানে বিজেপির রেজাল্ট খুব খারাপ হওয়ার জন্য এই কেসটা হয়েছিল। আর্নিং উইকনেস, এফআইআই আউটফ্লোজ, এফআইআই প্রচুর পরিমাণে বিক্রি করেছিল অক্টোবর ডিসেম্বর 2024 থেকে, এবং এখনো পর্যন্ত এই যে ফলটা সেটা এখনো পর্যন্ত চলছে। এটা এর যে লাইফ টাইম হাই 26,227 এটা থেকে পেরিয়ে গিয়েছিল, মানে বলতে পারেন 2024-এর ক্র্যাশ কভার হয়ে গেছে। তারপরে যেটা এসছে এটা এখন 2024-এর লেট ক্র্যাশ এসছে, এটা কন্টিনিউয়াস দুটো ক্র্যাশ। তো এটা থেকে আমরা কি সিদ্ধান্তে এসেছি? সিদ্ধান্তে এটাই এসেছি যে প্রায় 24 থেকে 30 মাসের মধ্যে একটা করে ক্র্যাশ আসে অন এভারেজ। এই মানে 15 বছরে দেখা গেছে যে 24 থেকে 30 মাস হলে একটা ক্র্যাশ হয়, মানে 2.5 বছরে একটা ক্র্যাশ হয়। রিকভারি টাইম মোটামুটি অন এভারেজ কত লাগে যে এই ক্র্যাশটা থেকে রিকভার করতে? মানে আপনাকে সাফার করতে হবে 6 থেকে 18 মাস পর্যন্ত। 6 মাসেও কারেকশন হয়ে যেতে পারে, 18 মাসেও কারেকশন হতে পারে, যেটা এখন আমাদের 18 মাসেও কারেকশন হয়নি। তো এটা ভ্যারি করছে যে এখন যেহেতু কন্টিনিউয়াস দুটো ক্র্যাশ, 24-এর ক্র্যাশ 25-এর ক্র্যাশ ধরতে পারেন, 24-এর ক্র্যাশ ডিসেম্বরে, আবার 25-এর ডিসেম্বরে ক্র্যাশ, পরপর দুটো ক্র্যাশ। রেঞ্জ কত পার্সেন্ট কারেকশন হতে পারে? 7.5% থেকে শুরু করে 27.5% পর্যন্ত কারেকশন হতে পারে এক মাসে। তো এইটা হচ্ছে আমার অ্যানালাইসিস। তো এবারে আসছি যে এটাতে কি করতে হবে, বা এরপরে আমি কি যে ভিডিওটা বানাতে চলেছি যে এই যখন মার্কেট ক্র্যাশ করে তখন সোনার উপর যে দর সেটা কিরকম ভ্যারি করে, এর সঙ্গে কম্পারিজন কেমন, নিফটির সঙ্গে
সোনার উপর যখন ক্র্যাশের সময় ঠিক এই যে সময়গুলো ছিল, এই সময়গুলোতে এর সাথে সোনার উপর যে প্রাইস সেও কি পড়ছিল, না সে উপরে যাচ্ছিল, না এ কতটা পড়লে সে কতটা উপরে যাচ্ছিল, এই অ্যানালাইসিসটা এর পরের ভিডিওটা থাকবে। অবশ্যই অপেক্ষা করুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ক্র্যাশের সিরিজের আমি পরপর ভিডিও দেবো, আপনারা অপেক্ষা করে থাকুন, অবশ্যই পাবেন। ধন্যবাদ।